আমরা বিনয়ের সাথে বলবো, আসিফ নজরুল সহ সরকারের কোন উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না, বিতর্কিত করবেন না। যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে উঠে, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন না, এটা বলতেই হবে। কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র। হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন, সুযোগ নেবেন, কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না, কোন উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না, বিশেষ কোন সুযোগ সুবিধা কাউকে দেবেন না। সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম ঘটে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ 5 কোটি 10 কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে। এই ঘটনাগুলো আসল নাকি নকল আপনাদেরকে মনে রাখতে হবে। পচা শামুকেই কিন্তু পা কাটে। শেখ হাসিনার এক বক্তব্য, রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল, তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে। গত 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। হাজার হাজার মানুষের ত্যাগ এবং প্রাণদান এই সংগ্রামকে বেগবান করেছে, সত্য। কিন্তু কোটা সংস্কার আন্দোলন এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে, সাফল্যের দিকে নিয়ে গেছে, এটাই বাস্তবতা। সুতরাং এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে মানে আপনার উপহাস করবেন না। এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই, এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, এই আন্দোলনের অংশীদার এদেশের সংগ্রামী মানুষগুলো। এই যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করার মধ্য দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙেছি, হাতের আঙ্গুল ভেঙেছি, কান ফাটিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে। 2018 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলন বলে না উঠতো, 24-এ কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না, তাই না? প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল 18 সালে, সেটি আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে 24 সালে। সেইটিকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের এই সহকর্মী সহযোদ্ধা ছোট ভাইরা। কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বলবো না যে এই আন্দোলনের আমরাই নেতা, এই আন্দোলনে আমরাই সব করেছি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কোনো দলের, আমি মনে করি কর্মী হিসেবে তাদেরকে দেখা উচিত নয়, তাদেরকে জাতীয় সম্পদ হিসেবে দেখা উচিত, জাতীয় বীর হিসেবে দেখা উচিত। এবং এই আন্দোলনের কৃতিত্ব, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের সকল সংগ্রামী বীর জনতা। কাজে এই বিতর্কিত কথা বলে অন্যদেরকে আমি বলবো, এই যে আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো নতুন একটা বিকৃত বয়ান এবং ইতিহাস ন্যারেটিভ তৈরি করবেন না কেউ, তাহলে জাতি বিভক্ত হবে। অলরেডি বিভক্ত হওয়া কিন্তু শুরু হচ্ছে। আমরা বিভক্তি চাই না, আমরা ঐক্য চাই। জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়েই ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠিত হবে, নতুন বাংলাদেশ রচিত হবে। সেই লক্ষ্যে আজকে থেকে আমাদের নেতা কর্মীদেরকে আমরা আনুষ্ঠানিক নির্দেশনা হচ্ছে, এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, সমস্ত জায়গায় আমরা যেন জনপ্রতিনিধি, গ্রহণযোগ্য মানুষদেরকে ঠিক করতে পারি, নেতৃত্ব বাছাই করতে পারি। এখন থেকেই জনপ্রতিনিধি সার্চ আপনাদেরকে করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে, সমাজের ভালো মানুষগুলোকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। এবং মানুষ যে বিকল্প চাচ্ছে, মানুষ যে নতুনত্ব চাচ্ছে, আমরা কেন পুরানো জঞ্জালের মধ্যে ঢুকে যাব? গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এককভাবে সমস্ত সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা গণ অধিকার পরিষদ থেকে প্রতিযোগিতা করতে চান, প্রতিদ্বন্দ্বিতা করতে চান, নতুন বাংলাদেশ নির্মাণ করতে চান, নির্বাচনে অংশ নিতে চান, তারা গণ অধিকার পরিষদের দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করবেন। ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, স্থায়ী কার্যালয় আল রাজি কমপ্লেক্সের 3য় তলায় সকাল থেকে রাত পর্যন্ত নেতা কর্মীরা থেকে আসেন, কথা বলবেন। আপনার গণ অধিকার পরিষদের পূর্বের যদি কোনো পদ নাও থাকে, আপনার যদি এলাকায় গ্রহণযোগ্যতা থাকে, আপনার যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, গণ অধিকার পরিষদ আপনাকে নেতা বানাবে, গণ অধিকার পরিষদ আপনার হাতে নেতৃত্ব তুলে দেবে। এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। পরিশেষে একটা কথা বলে শেষ করব। শেখ হাসিনার গত 1.5 দশকে এই দেশে অনেক মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, প্রাণ দিয়েছে। এই প্রত্যেকটি অত্যাচারিত, নির্যাতিত পরিবারের পাশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা দাঁড়াবেন। এই 1.5 দশকে এই লড়াই সংগ্রামে যারা প্রাণ দিয়েছে সেই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। তাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সুতরাং তাদের আত্মত্যাগকে ভুলে গেলে চলবে না। বিশেষ করে বিরোধী দল সময়ের নেতা কর্মীদেরকে আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই।
ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা লড়াই করেছিলাম একসাথে রাজপথে, আজকে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এতদিন আমরা বন্ধু প্রতিম সংগঠন হিসেবে আত্মার আত্মীয় হিসেবে কাজ করেছি, একজনের প্রোগ্রামে আরেকজন গিয়েছি, আন্তরিকতার সাথে কথা বলেছি। এখন একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোন দলের পোস্টার কেউ ছিঁড়ে ফেলছে, কোন দলের ব্যানার কেউ ছিঁড়ে ফেলছে, কাউকে আবার লাঞ্ছিত করছে, হুমকি দিচ্ছে। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। শেখ হাসিনার মতো এই রকমের দানব কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই। এত অহংকার ছিল, দাম্ভিক ছিল। শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, সে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছে। তাহলে আজকে যদি কেউ নব্য দখলদার দুর্বৃত্ত হয়ে উঠতে চান, তাদের জায়গা নতুন বাংলাদেশে হবে না, পরিষ্কার করে দিচ্ছি। আমরা সকল দলের সাথে, সকল মত পথের সংগঠন এবং মানুষের সাথে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, সহানুভূতির সম্পর্ক মধ্যে দিয়ে আমরা কাজ করতে চাই। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু যারা গত 1.5 দশকে হাসিনা বিরোধী এই ফাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়, তাদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়, তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয়, তাহলে কিন্তু সুযোগ নেবে ফাসিস্টরা, সুযোগ নেবে অন্যরা। এইটুকু বলে সবার উদ্দেশ্যে আমি বলবো যে বক্তব্য প্রচার করবেন, ভালো থাকবেন এবং আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আজকে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেছেন, আবারও তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।